ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ বিমান বানাচ্ছে আমেরিকা। শত্রু টের পাবার আগে আঘাত আতঙ্কে কি যুক্তরাষ্ট্রের বিরোধী দেশগুলো? আমেরিকা ও ইসরায়েলের হামলা হুমকি সত্ত্বেও পরমাণু কর্মসূচি চলবে, সাফ ঘোষণা ইরানের। ক্ষুব্ধ ট্রাম্প, আবারও কি যুদ্ধ হবে? আগামী সপ্তাহে গাজায় থামবে আগ্রাসন, আশা ট্রাম্পের 60 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাসও। 2 মাস পর কি আবার হামলা হবে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শক্তিশালী যুদ্ধ বিমান বানাচ্ছে যুক্তরাষ্ট্র। শব্দের চেয়ে 6 গুণ বেশি গতিতে ছুটে চলা বিমানটি টের পাওয়ার আগেই আঘাত হানতে পারবে শত্রুপক্ষের শিবিরে। কাজে আসবে না আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। শুধু তাই নয়, মানুষের সাহায্য ছাড়াই গোপন নজরদারি ও মিসাইলও ছুটতে পারবে এটি। সামরিক বিশ্লেষকরা বলছেন, বিমানটি বদলে দিতে পারে আধুনিক যুদ্ধের চেহারা। আর কি কি উন্নত প্রযুক্তি রয়েছে এই যুদ্ধ বিমানে, কেন এটি নিয়ে আতঙ্কে আমেরিকার বিরোধী দেশগুলো? আমেরিকা কি ঠেকানো কঠিন হবে? কি বলছেন বিশ্লেষকরা? ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন ইমরান মাহমুদ। এক ভয়ঙ্কর যুদ্ধ বিমান তৈরি করছে যুক্তরাষ্ট্র, যা হয়তো মুহূর্তে বদলে দিতে পারে যুদ্ধের ফলাফল। বলা হচ্ছে, এ যাবৎকালের সবচেয়ে দ্রুত গতির বিমান হতে যাচ্ছে এই SR-72 ডার্ক স্টার। বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান লোকহেড মার্টিন দাবি করছে, এটি মার্ক 6 বা শব্দের চেয়েও 6 গুণ বেশি গতিতে উঠতে পারবে। অর্থাৎ জ্বালানির বিষয়টি বিবেচনায় না আনলে এই বিমান মাত্র 5 ঘন্টা 27 মিনিটে একবার পুরো পৃথিবী ঘুরে আসতে পারবে। আর এমন উচ্চ গতির কারণে শত্রুর রাডারে ধরা পড়ার আগেই এলাকা অতিক্রম করতে পারবে SR-72। SR-72 ডার্ক স্টার নিয়ে এত আলোচনা হওয়ার মূল কারণ এর উচ্চ গতি এবং নজিরবিহীন প্রযুক্তি। আগে কখনো কোনো বিমান এত দ্রুত গতি অর্জন করতে পারেনি। মার্ক 6 গতিতে উঠতে পারা মানে প্রতি ঘন্টায় প্রায় 4600 মাইল গতি। আর এই গতির কারণে বিমানটি শত্রুপক্ষের রাডারে ধরা পড়ার আগেই তাদের আকাশসীমা অতিক্রম করতে পারবে। ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং জানিয়েছে, এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে শত্রুর আকাশে প্রবেশ করেও গোপনে তথ্য সংগ্রহ ও হামলা চালানো সম্ভব হয়। বিমানটি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর জন্য তৈরি করা হচ্ছে। SR-71 ব্ল্যাকবার্ড গোপন নজরদারির দায়িত্ব পালন করত, আর এর উত্তরসূরি SR-72 ডার্ক স্টার আরও বেশি নিখুঁত ও দ্রুত গতিতে করবে সেই কাজ। শুধু নজরদারি নয়, প্রয়োজনে হাইপারসনিক মিসাইলও ছুটতে পারবে এই বিমান, অর্থাৎ একের ভেতর 2। এতে থাকছে অত্যাধুনিক সেন্সর, স্টেলথ প্রযুক্তি ও অটোমেটেড সিস্টেম, অর্থাৎ অনেক কাজ মানব সহায়তা ছাড়াই এই প্রযুক্তি করতে পারবে। 1945-এর তথ্য অনুযায়ী এই বিমানকে মূলত চীন ও রাশিয়ার সামরিক সক্ষমতার জবাব হিসেবে দেখা হচ্ছে। SR-72 ডার্ক স্টারের আরেকটি চমকপ্রদ দিক হলো এর ইঞ্জিন। বিমানটিতে টারবাইন বেসড কম্বাইন্ড সাইকেল বা TBCC ইঞ্জিন ব্যবহার হবে। এই ইঞ্জিন নিচু উচ্চতায় সাবসনিক ও ট্রান্সসনিক গতিতে চলতে পারে, আবার উঁচুতে গিয়ে হাইপারসনিক গতি পাবে। এই প্রযুক্তি আগে কোনো সামরিক বিমানে ব্যবহার করা হয়নি, ফলে এটি কেবল নজরদারি নয়, যুদ্ধের ফলাফলও বদলে দিতে সক্ষম হবে। ন্যাশনাল ইন্টারেস্টের তথ্য মতে SR-72 ডার্ক স্টার যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতাকে বিপুলভাবে বাড়িয়ে দিবে। কোনো শত্রুপক্ষ এই বিমানের গতির সঙ্গে পাল্লাই দিতে পারবে না। এমনকি অনেক উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থারও নাগালের বাইরে থেকে যাবে SR-72, যা যুক্তরাষ্ট্রকে বিশাল কৌশলগত সুবিধা দেবে। শত্রুর আকাশসীমায় গিয়ে মুহূর্তে গোয়েন্দা তথ্য নিয়ে আসা অথবা হামলা চালিয়ে ফিরে আসা সবই হবে সম্ভব। তবে SR-72 ডার্ক স্টার এখনও পুরোপুরি কার্যকর বিমান নয়। এর প্রকল্প ও পরীক্ষার কাজ চলছে। তবে লোকহেড মার্টিন আশা করছে, আগামী দশকের শুরুর দিকে এর ফ্লাইট টেস্ট শুরু হবে। একবার যখন এটি আকাশে উড়বে, তখন যুদ্ধের কৌশল ও গোপন নজরদারি মিশনের চেহারাই বদলে যাবে। SR-72 ডার্ক স্টার কেবল একটি বিমান নয়, বরং এটি ভবিষ্যৎ যুদ্ধের প্রতীক। এর দ্রুত গতি, অত্যাধুনিক স্টেলথ এবং হাইপারসনিক আক্রমণ ক্ষমতার কারণে এটি ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর যুদ্ধবিমানের স্বীকৃতি পাবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।
আমেরিকা ও ইসরায়েলের হামলা সত্ত্বেও পরমাণু কর্মসূচি বন্ধ নয়, বরং তা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। হুঁশিয়ারি দিয়েছে, আবারও হামলা হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রক্ষা করতে পারবে না কেউ, এমনকি আমেরিকাও। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে চায় না বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। আর ইরানকে সেই সুযোগ দেয়া হবে না বলে সতর্ক করে দেন তিনি। এমন ঘোলাটে পরিস্থিতিতে আবারও ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর শঙ্কা বাড়ছে। প্রশ্ন উঠেছে, এবার কি আরও ভয়াবহ হবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। আমেরিকার ভয়াবহ বোমা হামলা সত্ত্বেও মাথা নত না করার ঘোষণা দিয়েছে ইরান। পরমাণু কর্মসূচি বন্ধের বদলে তা পুরোদমে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। এরই মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকার সাথে কূটনৈতিক আলোচনা চালালেও বন্ধ হবে না ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। ইরানের এমন পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি জানিয়েছেন, পরমাণু প্রকল্পগুলো পরিদর্শনের অনুমতি না দেওয়ার পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চালিয়ে যাবে ইরান। খামেনির দেশ নতুন করে আবারও পরমাণু কর্মসূচি শুরু করলে সেটি বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানে পরমাণু কর্মসূচি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে একটি বৈঠক করতে যাচ্ছি। ইরান নতুন করে ভিন্ন স্থানে পরমাণু কর্মসূচি শুরু করতে পারে, কেননা আগের স্থান পুরোপুরি ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা নতুন করে পরমাণু কর্মসূচি শুরু করলে সেটিও শক্ত হাতে দমন করা হবে। আমরা ইরানকে সেটি করতে দেব না। মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 3% নিচে দেখতে চান তিনি। তবে তা মানতে নারাজ দীর্ঘ 70 বছর ধরে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বেসামরিক কাজে যেমন বিদ্যুৎ, গ্যাস ও তেল উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। আর শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 15 থেকে 20% চায় ইরান। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA এর হিসাবে ইরান এখন পর্যন্ত 60% মতো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয়েছে। আর পরমাণু অস্ত্র তৈরির জন্য দরকার 90% সমৃদ্ধ ইউরেনিয়াম, যার অর্থ ইউরেনিয়ামের মাত্রা আর মাত্র 30% বাড়ালে ইরানের কাছে যে মজুত আছে তা দিয়ে 9টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে দেশটি। আর এ কারণে আতঙ্কে আমেরিকা ও ইসরায়েল। ফলে ইরানের অনড় অবস্থানের কারণে আবারও ঘোলাটে হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। সময়ের সাথে সাথে বাড়ছে আবারও ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের হামলার শঙ্কা। আর সেটি বুঝতে পেরে ইরানও হুঁশিয়ারি করে দিয়েছে, যে কোনো হামলার কঠিন জবাব দেওয়া হবে। শুক্রবার এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাবি সতর্ক করে দিয়ে বলেন, যে কোনো হামলা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছে তেহরান। এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র বাঁচাতে পারবে না বলে হুমকি দেন তিনি। মুসাভি বলেন, ইরানের শক্তি সম্পর্কে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ধারণা নেই, তাই এবারের হামলা কতটা ভয়াবহ হবে তা তারা কল্পনা করতে পারছে না। ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত থাকতে বললেও উল্টো পথে হাঁটছে ইসরায়েল। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইসরায়েলের কাছে এরই মধ্যে 90টির বেশি পরমাণু অস্ত্র আছে, যদিও ইসরায়েল তা বরাবরই অস্বীকার করে আসছে। বিশ্লেষকদের প্রশ্ন, যদি ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র থাকতে পারে, তবে মধ্যপ্রাচ্যের অন্যতম শান্তিপ্রিয় ও শক্তিশালী দেশ ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকায় দোষ কোথায়? শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আগামী সপ্তাহে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি হতে পারে এমন আশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 60 দিনের যুদ্ধবিরতিতে রাজি হামাসও। সমর্থন এসেছে হামাসের মিত্র ইসলামিক জিহাদের কাছ থেকেও। তবে 2 মাস নয়, তারা চাইছে চিরতরে থামুক ইসরায়েলের আগ্রাসন। কারণ 2 মাস পর বর্বর ইসরায়েল আবারও গাজায় নৃশংস হামলা চালাবে না, সে নিশ্চয়তা নেই। প্রশ্ন উঠেছে, তাহলে কেন হামাস 60 দিনের যুদ্ধবিরতির পক্ষে সায় দিল? 2 মাস পর কি হবে? হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। পৃথিবীর জীবন যেন শূন্য হয়ে আসছে গাজাবাসীর জন্য। সারা দুনিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে অন্যায্য এক যুদ্ধের অজুহাতে খেলার ছলে গাজাবাসীকে হত্যা করে চলেছে জায়নবাদী ইসরায়েল। কেবল বেঁচে থাকা কতটা বিভীষিকাময় হতে পারে, 21 মাস ধরে সেই নারকীয়তার মধ্য দিয়ে যাচ্ছে গাজাবাসী। এ যাত্রায় কি সেই নরক থেকে তাদের মুক্তি মিলবে?
আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন আভাস ঘিরে এ ব্যাপারে এক ধরনের আশাবাদ দেখা দিয়েছে। 4 জুলাই মার্কিন প্রেসিডেন্টের জন্য নির্ধারিত বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই আশাবাদের কথা জানান ট্রাম্প। গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো 60 দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাবের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। এটি জানার পর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, সেক্ষেত্রে আগামী সপ্তাহেই এটি বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেন তিনি। যুদ্ধবিধ্বস্ত গাজার ব্যাপারে এখনই কিছু একটা করা দরকার বলে অভিমত তার। যুদ্ধবিরতির ব্যাপারে খুবই আশাবাদ জানিয়ে ট্রাম্প একথাও স্মরণ করিয়ে দেন যে পরিস্থিতি বদলেও যেতে পারে। প্রতিদিনই পরিস্থিতি নানা রকম মোড় নেয়। গাজায় গত 21 মাসের যুদ্ধেও এমনটি দেখা গেছে। এরপরও পূর্বসূরি জো বাইডেনের কাছ থেকে পাওয়া গাজা যুদ্ধের বোঝা নামিয়ে রাখার ব্যাপারেই তিনি কাজ করছেন বলে জানান। এর আগে হামাস জানায় যে তারা অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে পরামর্শ শেষে যুক্তরাষ্ট্রের 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক জিহাদও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পরিকল্পনায় সমর্থন জানিয়েছে, তবে তারা একটি স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা চায়। অন্যদিকে এর আগে ইসরায়েলও যুক্তরাষ্ট্রের প্রস্তাবটির প্রতি সমর্থন দেয় বলে জানান ট্রাম্প। বিবিসি জানিয়েছে এই প্রস্তাবে 10 জীবিত ইসরায়েলি জিম্মিকে পর্যায়ক্রমে মুক্তি এবং 18 জিম্মির মরদেহ ফিরিয়ে দেওয়ার বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয় অন্তর্ভুক্ত আছে বলে মনে করা হচ্ছে। গাজায় এখনো 50 জন জিম্মি আছেন, তাদের মধ্যে অন্তত 20 জন জীবিত বলে ধারণা করা হয়। একই সাথে প্রস্তাবে জাতিসংঘ ও রেড ক্রসের সহযোগিতায় অবিলম্বে গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের বিষয়ও অন্তর্ভুক্ত আছে। প্রতিরোধ যোদ্ধারা চাইছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পরিচালিত বিতর্কিত ত্রাণ বিতরণ ব্যবস্থা বন্ধ করা হবে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে গাজার কিছু অংশ থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের কথাও বলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রতিরোধ গোষ্ঠীগুলো চায় মার্চ মাসে শেষ যুদ্ধবিরতির আগে ইসরায়েলি সেনারা যে অবস্থানে ছিল এবারেও সেখানে ফিরে যাবে। একই সাথে যুক্তরাষ্ট্রের কাছে তারা এই গ্যারান্টি চায় যে যুদ্ধবিরতি শেষ হয়ে গেলেও যদি স্থায়ী অস্ত্রবিরতি না হয় তবুও ইসরায়েল আবার বিমান বা স্থল অভিযান শুরু করবে না। মার্কিন প্রস্তাবে আরো বলা হয়েছে, মধ্যস্থতাকারীরা নিশ্চিত করবেন যে যুদ্ধবিরতির প্রথম দিন থেকেই যাতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো যায়, গুরুত্ব সহকারে সেই আলোচনা শুরু হবে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য। এখন পর্যন্ত 24 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে 20 কিশোরী। এই পরিস্থিতিকে ভীতিকর বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টেক্সাসে আকস্মিকভাবে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আল জাজিরার তথ্য অনুযায়ী এই দুর্যোগে অন্তত 24 জন প্রাণ হারিয়েছেন। পাশাপাশি একটি গ্রীষ্মকালীন শিবিরে অংশ নেওয়া 20 জনেরও বেশি কিশোরী নিখোঁজ রয়েছেন। মাত্র কয়েক ঘণ্টার ভেতর কয়েক মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হওয়ায় ভয়াবহ এই বন্যার সৃষ্টি হয়। এই পরিস্থিতিকে ভীতিকর ও মর্মান্তিক বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বজ্রঝড় ও ভারী বর্ষণের কারণে টেক্সাসের গুয়াদালুপ নদীতে হঠাৎ করেই পানি বিপজ্জনক হারে বৃদ্ধি পেয়েছে। 4 জুলাই সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যার তীব্রতার কারণে টেক্সাসের সড়কে বসানো পানি পরিমাপের যন্ত্র সম্পূর্ণভাবে তলিয়ে গেছে। সান অ্যান্টোনিও থেকে প্রায় 105 কিলোমিটার দূরে অবস্থিত এলাকায় দীর্ঘ সময় ধরে প্রবল বৃষ্টিপাত হয়। ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা টেক্সাসের নির্দিষ্ট কয়েকটি এলাকার জন্য আকস্মিক বন্যার জরুরি অবস্থা ঘোষণা করেছে। বলা হচ্ছে, কোনো আগাম সতর্কতা ছাড়াই প্রচণ্ড এই বন্যা ভোরের আগে আঘাত হানে। ফলে নিরাপদ স্থানে স্থানান্তরের জন্য আগে থেকে কোনো নির্দেশনা দিতে পারেনি কর্তৃপক্ষ। উদ্ধার কাজ চলাকালীন বেশ কয়েকটি মৃতদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শিবিরে থাকা যেসব কিশোরীরা নিখোঁজ হয়েছে তারা হয়তো কোথাও নিরাপদ আশ্রয় নিয়েছে বা এমন জায়গায় আছে যেখানে যোগাযোগ করা সম্ভব নয়। এদিকে নিখোঁজদের সম্পর্কে যে কোনো তথ্য জানাতে মানুষের প্রতি আন্তরিকভাবে অনুরোধ জানানো হয়েছে। বিভিন্ন উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করেছে এবং জরুরি সেবা কর্মীরা এখনও তাদের সন্ধানে কাজ করে যাচ্ছে। টেক্সাসের বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যেন প্রার্থনা করে।
উদ্ধারকারীরা পুরো এলাকা জুড়ে 14টি হেলিকপ্টার এবং 12টি ড্রোন ব্যবহার করে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে শত শত জরুরি সেবাকর্মী গাছপালা ও পানির তোড়ে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করে যাচ্ছে। যদিও বৃষ্টিপাত কিছুটা কমেছে, তবুও এলাকাটিতে নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে। বলা হচ্ছে বাসিন্দারা চরম বন্যার কবলে পড়েছেন। তারা বিদ্যুৎ, বিশুদ্ধ পানি এবং ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। রাষ্ট্র ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে ওইসব অঞ্চলে যাতায়াত না করার জন্য সতর্ক করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় রাতের প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় বাড়িঘর ও গাছপালা পানির স্রোতে ভেসে যাচ্ছে। ওই দিনই প্রায় 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। একটি ভিডিওতে দেখা যায় এক উদ্ধারকর্মী গাছের ডাল থেকে এক ব্যক্তিকে হেলিকপ্টারের সাহায্যে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। রাষ্ট্রীয় জননিরাপত্তা বিভাগের পরিচালক এই ঘটনাকে গণদুর্যোগ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, যদিও এখন বৃষ্টি থেমে গেছে, তবে আরও একটি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তার মতে, সান অ্যান্তনিও এবং অস্টিন অঞ্চলের দিকে নতুন করে প্রবল বৃষ্টিপাত অগ্রসর হচ্ছে। ইফাত জাহান, বাংলাভিশন। পাকিস্তানের করাচিতে একটি 6 তলা আবাসিক ভবন ধসে 15 জন নিহত হয়েছে। আহত আরও কমপক্ষে 12 জন। 25 থেকে 30 জন এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দুর্ঘটনায় ভবনের বাসিন্দাদের দায়ী করেছে কর্তৃপক্ষ। চাপা পড়াদের উদ্ধারে চলছে অভিযান। নিহতদের মধ্যে 4 জন পুরুষ, 4 জন মহিলা এবং 1 জন শিশু রয়েছে। প্রত্যক্ষদর্শী জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোর 6টা নাগাদ ভবনটিতে কম্পন অনুভূত হতে থাকে। এরপর সকাল 10টা নাগাদ হঠাৎ ভবনটি ধসে পড়ে। এই দুর্ঘটনায় ভবনটির বাসিন্দাদের দোষারোপ করেছেন করাচি কমিশনার হাসান নাকভি। তিনি জানান, ভবনটির বসবাসের অনুপযুক্ত ও বিপজ্জনক হয়ে উঠেছিল। তবে বারবার নোটিশ দেওয়ার পরও ভবনটি ছাড়তে রাজি হয়নি অধিবাসীরা। এমন আরও অনেক দুর্বল ভবনে বসবাসকারীরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে বাস করছে বলে জানান তিনি। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।